অসংখ্য ধন্যবাদ। বিষয়টির পরিবর্তন দূরেই থাক, বরং বিষয়টি আরো অনেক বেশি নোংরা এবং আরো অনেক বেশি তীব্র হয়েছে। আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত 15 বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি। তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট, আইএসআই এর চর, আমার ফটো শপ করে মানে অদ্ভুত অদ্ভুত সবভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে। এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকবার জন্যে যেভাবে মানুষকে, মানে যারা খুব লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা সত্য তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল এবং সরকারের বিরুদ্ধে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল। এটাকে আমরা অ্যাডোমেনাম ফ্যালাসি বলি, ব্যক্তিগত আক্রমণ। যখন একটা যুক্তির বিপরীতে আপনার পাল্টা কোনো যুক্তি না থাকে, যখন একটা তথ্যের বিপরীতে আপনার পক্ষে কোনো তথ্য না থাকে, অথবা সেটি ভাববার বা নতুন যুক্তি তৈরি করবার বা নতুন তথ্য রিসার্চ করে বের করবার যোগ্যতা, মেধা, দক্ষতা আপনার না থাকে, তখন খুব সহজ হয়ে যায় আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করবেন। তো শেখ হাসিনার 15 বছর আমি বা আমার মতন যারা বিভিন্ন ফোরামে কাজ করেছে তারা খুবই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে, ট্যাগিং এর শিকার হয়েছে। খুব কমন ট্যাগিং গুলোর মধ্যে ছিল আইএসআই এর এজেন্ট, রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা লালন না করে রাজাকারদের চেতনা লালন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা এই 4টি সেকশনের স্থিতিশীলতা আনবার জন্যে একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, এবং যেই মুহূর্তে আপনি বলবেন যে সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও একটা নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল দিক থেকে সকলভাবে অনেকটা শ্রেয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য, সাথে সাথে আপনাকে ফ্যাসিবাদের দোসর বলা হবে আপনি নির্বাচন চাইছেন, ভারতও নির্বাচন চাইছে, তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন। দেখুন, সাদাকে সাদা তো সবাই বলবে, কোনো একটি বিশেষ দেশ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলা মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের এজেন্ট। যেটা সত্য সেটা তো সবাই বলবে, আমি বলবো, আপনি বলবেন, মাহবুব কামাল ভাই বলবে, সবাই বলবে। কিন্তু এই পাল্টা যুক্তি, ধরুন কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার ভালো, এটা যেমন যখন আমরা বলছি, তারা কিন্তু পাল্টা বলতে পারছে না যে কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই অনির্বাচিত সরকারটি ভালো। কিংবা যখন আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলীয় নির্বাচিত সরকারের অধীনে যতটা সুশৃঙ্খলভাবে কাজ করে বা যতটা তারা বাধ্য হয়, হ্যাঁ, সক্রিয় হতে, সেটা একটি অনির্বাচিত এবং অনির্দিষ্ট কালের দিকে যেই সরকার যাত্রা শুরু করেছে, অর্থাৎ এই সরকার আসলে কতদিন থাকবে আপনি জানেন না, এই সরকার কি করবে সেটাও আপনি জানেন না, আপনার সামনে আসলে কোনো পরিষ্কার চিত্র নাই, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে, এটা আমরা যুক্তি দিচ্ছি। তার পাল্টা যুক্তি আপনি হাজির করতে পারছেন না যেটা দিয়ে আপনি দেখাতে পারেন না অনির্বাচিত সরকার বেটার। ফর এক্সাম্পল, একটা রিসেন্ট রিসার্চ আমি করেছি, সেখানে আমি অনেকগুলো দেশের উদাহরণ পেয়েছি, 16টি দেশ মোটা দাগে। সেখানে দেখা গেছে যে এই 16টি দেশ যারা সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে, তাদের মেয়াদ ছিল অন অ্যান অ্যাভারেজ 10 মাস 2 সপ্তাহ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেই মুহূর্তে কয়েক বছর হয়েছে, সেটারও আমি লিস্ট অফ কান্ট্রি করেছি, যেখানে অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়াতে আমরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেছি, আমরা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নানান রকম বাধা দেখেছি, আমরা সেখানে অর্থনৈতিক স্থবিরতা দেখেছি, বিনিয়োগ বন্ধের আভাস দেখেছি। অর্থাৎ দেশগুলো ভীষণভাবে সাফার করেছে বিকজ তাদের অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ লম্বা হয়েছে। একই সঙ্গে আপনাকে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, এই 16টা দেশের কথা যেটা বললাম, তারা কিন্তু খুব বেশি সংস্কারে যায়নি। তারা কি করছে, তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোকে তারা দ্রুততার সঙ্গে করতে
মানে করেছে, এবং তারা কিন্তু বিচারকে রায় পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ওয়াদাও দেশের মানুষকে দেয় নাই, বা বিচারকে রায় পর্যন্ত নিয়ে যায়ও নাই। তারা কি করেছে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা করে, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে পাওয়ার ট্রান্সফার করেছে, এবং তারপরে নির্বাচিত সরকার সেখান থেকে এগিয়ে গেছে। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামায়াত আজকে বলেছে যে সংসদের আগে নির্বাচন হলে সেটা আসলে দ্বিতীয় ফ্যাসিবাদের দিকে যাবে। আপনার কাছে পরবর্তী প্রশ্নটাই থাকবে। মাহবুব কামাল ভাই, তার আগে আপনাকে জিজ্ঞেস করে আসতে চাই যে রুমিন আপা যেমনটি বলছিলেন যে আগের অবস্থা তো পরিবর্তন হয়নি, বরং আরো ভয়াবহ রূপ নিয়েছে। আমরা আসলে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী দোসর ট্যাগ দিয়ে আইনজীবীরা বিচারককে হেনস্থা করছেন, কিংবা এসেনশিয়াল ড্রাগসের মতো একটা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে আসলে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে অনেকের 54 জনকে প্রায় চাকরিচ্যুত করা হয়েছে। এরকম নানা ধরনের ঘটনা ঘটছে, সেটাকে আসলে সমাজের জন্য কতটুকু আপনি মানে এই মুহূর্তে অস্থিতিশীলতা ডেকে আনছেন বলে মনে করেন? না, এটা তো খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে আসি। যেমন ধরেন, আমি যদি এখন বলি যে আমি একজন আধুনিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, আমি আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাস এগুলি লালন করে, এগুলি চর্চা করে আমি বেঁচে থাকতে চাই, তাইলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এই যে আমি বলছি আমি আমার ঐতিহ্য নিয়ে বাঁচতে চাই, আমার সংস্কৃতি নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে বাঁচতে চাই, আমি একটা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি বাঁচতে চাই, যখনই আপনি মুক্তিযুদ্ধ কথাটা বলবেন তখনই আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোসর। এটার সাথে যদি এই কথাগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা তো আমার দোষ না। আমি কিভাবে বাঁচতে চাই, আমার উদ্দেশ্য কি, আমার জীবনের গাইডলাইন কি, সেটা আমি বলবো। সেটা যদি আওয়ামী লীগের সাথে কোনো কোনো পয়েন্টে যদি মিলে যায়, তাহলে তো আমার তো কিছু করার নেই, তাই না? তো ফলে এই যে চলছে মানে কথায় কথায় দোসর, এবং এই যে দেখেন একটা জিনিস আপনি খেয়াল করছেন, মানে দেখবেন এরশাদের পতনের পরে একটা বের হয়েছিল, টার্ম বের হয়েছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট। সেইটার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে কি, ব্ল্যাক লিস্ট মানে করে তার কাছ থেকে টাকা আদায় করা, তার কাছ থেকে চাঁদা আদায় করা। এটা কিন্তু আমরা দেখছি যে অমুক কাছ থেকে চাঁদা নিতে গেলে, অমুক কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে গেলে বলতে হবে যে তুমি এরশাদের অনুসারীদের যে ব্ল্যাক লিস্ট আছে সেই ব্ল্যাক লিস্টের মধ্যে তুমিও আসো। তো ফলে সে যে ব্ল্যাক লিস্টেড হওয়ার ভয়ে সে মানে টাকা, তখন তো ওই যে ছাত্র সংগ্রাম পরিষদ, দেখেন এগুলি বলতে হবে। এগুলি যখন ধরেন যে আমাদের আমানুল্লাহ আমান ছিলেন, তারপরে ধরেন যে হাইবুর রহমান ছিল, তারপরে আরও অনেক ছাত্রনেতা ছিল, তখন তো কি ছাত্র সংগ্রাম পরিষদ যেটা, সেইটা তো সব কিছু কন্ট্রোল করছে। এবং এই জিনিসগুলো হয়েছে, এগুলো এই ব্ল্যাক লিস্টের তকমা দিয়ে মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করা। না, এখন সেদিন একটা ইন্টারেস্টিং ঘটনা দেখলাম যে একজন ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে টাকা পায় 6 কোটি, সেটি যখন চেতে গেছেন পাল্টা মামলা করে দিয়েছেন আওয়ামী লীগের দোষর বলে। শুনেন আমি বলি, আপনি খোঁজ নিয়ে দেখবেন ঢাকা শহরের বিগ বিজনেস হাউস একটাও পাবেন না, এভরি সিঙ্গেল কোনো না কোনোভাবে তাকে চাঁদা দিতে হয়েছে, কোনো না কোনোভাবে তাকে চাঁদা দিতে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন বিগ হাউস যেগুলো আর কি। তো ধরেন যে চাঁদা একটা, ধরেন প্রথম দিকের কথা বলছি, এখন তো এটা ডিকেইং, এদের এখন আর তেমন কোনো শক্তি নাই। তো প্রথম দিকে কি হয়েছে, প্রথম দিকে হয়েছে ধরেন যে একজন বি হাউসের মালিকের কাছে ফোন করলো কেউ, ধরেন সার্জিস, কিংবা আমি বলছি না সার্জিসই, বা প্রথম র্যাঙ্কিং যারা আছে, এরা ফোন করলো যে আমাদের তো আমরা দল করতেছি, আমাদের তো টাকা পয়সার দরকার। মানে সে এই ভয়ে থাকার কথা যে আমি যদি টাকাটা না দিই তাহলে কোনো না কোনোভাবে আমাকে স্বৈরাচারের দোষী হিসেবে আখ্যা দিয়ে দিতে পারে। এবং এটা কিন্তু খুব সোজা। যেমন ধরেন আমার একটা আছে যে আপনি যে কোনো সচিবকে, যে কোনো এডিশনাল সেক্রেটারিকে, যে কোনো সরকারি কর্মচারীকে আপনি স্বৈরাচারের দোষর বলতে পারবেন। কিভাবে জানেন? আপনি শুধু বলবেন যে কী ব্যাপার ভাই, আপনি 5 তারিখ সকাল পর্যন্তও তো পদত্যাগ করলেন না, আপনি তো হাসিনা রেজিমকে ফাংশন করতে সহযোগিতা করছেন, তাই না?
যে সমস্ত সরকারি কর্মচারী 5 তারিখে পদত্যাগ করে নাই, কেউই তো পদত্যাগ করে নাই। তা পদত্যাগ করে নাই মানে কি? পদত্যাগ করে নাই মানে হচ্ছে সে ওই যে গভর্নমেন্টের মেশিনারি সেটাকে ফাংশন করতে সহায়তা করছে কোনো না কোনোভাবে, সে স্বৈরাচারের দোষর। আপনি মানে এটা তো লজিক্যালি সে স্বৈরাচারের দোষর হয়ে যাবে, তাই না? তা আপনি তো এই ট্যাগ তাকে দিতেই পারেন, তাই না? এখন সার্জিস আলম আজকে যে পোস্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে তিনি আসলে এই ট্যাগিং এর ঊর্ধ্বে উঠতে চাচ্ছে বা এই প্রজন্ম আসলে ঊর্ধ্বে উঠতে চাচ্ছে। এতদিনে মানে এটা কি বলবো আর, মানে আমাদের দেশে হয়েছে কি জানেন, এটা সকাল বিকালের দেশ হয়ে গেছে। সকাল বিকালের দেশ মানে কিরকম, আপনি আজকে একটা কথা বলতেছেন, 2 দিন পর জাস্ট রিভার্স একটা কথা বলবেন, এবং এগুলোর কোনো মানে জবাবদিহিতা নাই, কিছু নাই, মানে যখন তখন যা খুশি বলতে পারে। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব, না, হামিদ সাহেব যখন চলে গেলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাকে ইন্টারপোলে নিয়ে আসা হবে। ঠিক আছে, বিশাল একটা অঘটন ঘটে গেছে দেশে, একটা স্বৈরাচারের দোসর পালায় গেছে, অমুক তমুক, কয়েকজন ভিকটিমও হয়েছে। তারপরে এখন হামিদ সাহেব যখন ফিরে এলেন তখন উনি বলতেছেন যে তার বিরুদ্ধে তো কোনো অপরাধ নাই, তাকে কিভাবে আমরা তাকে আমরা গ্রেপ্তার করব বা কিভাবে তার বিরুদ্ধে আইন করব, তার কোনো অভিযোগ নাই। তাইলে আপনি কেন বলছিলেন যে ইন্টারপোলে নিয়ে আসা হবে? তাহলে নিশ্চয়ই ওখানে একটা কনস্পিরেসি ছিল যে হামিদ সাহেবের এইটাকে ক্যাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের একটা মানে কি বলে যে ইস্যু করা হয়েছিল। তাই বুঝতে হবে। তাহলে আপনি যেখানে আপনি বলতেছেন তাকে ইন্টারপোলে নিয়ে আসা হবে, এই অপরাধীকে, এই দোষরকে, পরে আসলো সে নিজ ইচ্ছায়, তারপরে আপনি বলতেছেন যে তার বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নাই সুতরাং আমরা করবো। তাহলে এটা কি হইলো? মানে সকাল বিকাল একেবারে, মানে কনসিস্টেন্সি বলতে যেটা বলে আর কি, বা একটা যে কোনো একটা বিষয়ে দৃঢ় থাকা, অ্যাসার্ট করা, ইন্টিগ্রিটি থাকা। ইন্টিগ্রিটি কার মধ্যে তো কোনো ইন্টিগ্রিটি নেই। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো, রুমিন আপনার কাছে একটু আসতে চাই। আপনি যখন বলছিলেন যে আপনাকে আইএসআই থেকে রয়ে রূপান্তর করা হয়েছে, তখন আজমিরি হক বাঁধনের কথা মনে পড়ছিল। তিনি কয়েকদিন আগে একটা এরকম স্ট্যাটাস দিয়েছেন যে আইএসআই, সিআইএ সবকিছু ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই আপনাদের দলের কতজন আইনজীবী, আপনি যেহেতু একজন আইনজীবী ও একজন বিএনপি নেত্রী, আপনাদের দলের কয়েকজন আইনজীবী একজন বিচারককে তার মক্কেলের বিরুদ্ধে রায় গেছে বলে তাকে আওয়ামী দোষর বলে আদালতের মধ্যে হেনস্থা করেছে। তো এই ঘটনায় তো আপনারা আসলে পার্টিসিপেন্ট কিনা ট্যাগিং এর এই রাজনীতিতে? দলগতভাবে নিশ্চয়ই নয়, তবে এত বড় একটি দল, এই দলটিতে কেউ কোনো রকম কোনো বিচ্যুতি বা বিশৃঙ্খলা করবে না সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দল এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নিচ্ছে কিনা। ইতিমধ্যে আমাদের দলের প্রায় 3,500-4 হাজার কর্মী নেতা বহিষ্কার হয়েছে। অনেককে আইনের আওতায় আনবার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং উনি স্পষ্টভাবে বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে নাই। উনি বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে, আবার যে মুহূর্তে আমরা সরকার গঠন করব তখন যদি এগুলোর ধারাবাহিকতা আমরা ন্যূনতম দলের মধ্যে দেখি, আমরা 0 টলারেন্সে যাব, এবং যতটুকু ব্যবস্থা আইনগতভাবে নেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা। দলগতভাবে তো ব্যবস্থা নিচ্ছি, এখন বহিষ্কার করছি, সাসপেন্ড করছি, মানে কাজকর্ম বন্ধ করছি, কিন্তু এর পরেও গিয়ে যদি আমাদের সেই সর্বোচ্চ নেওয়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমার প্রশ্নটা এখানে যে আপনি সুপ্রিম কোর্টের যে উদাহরণটা দিলেন, বাংলাদেশে তো একটি সরকার আছে, তাই না? সুপ্রিম কোর্ট বলুন কিংবা ধানমন্ডির রাস্তা বলুন, হাইকোর্ট বিভাগের বারান্দা বলুন কিংবা আপনি মতিঝিলের অফিস পাড়া বলুন, সেটাই আপনি বলুন, প্রতিটি ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করছে, শৃঙ্খলা নষ্ট করছে, কোনো রকম কোনো ফৌজদারি অপরাধ করছে, কারণ এগুলো সবই ফৌজদারি অপরাধ, তার ব্যাপারে যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সেই সরকারের। মানে বার কাউন্সিলে বিএনপি যে পরিমাণ বা বিএনপি আইনজীবীদের যেরকম আধিপত্য, বা সেখানে একচেটিয়া তাদের যে পাওয়ার প্র্যাকটিসের জায়গায়, এমনও শোনা যাচ্ছে যে আসলে মানে কিছুদিন আগে এনসিপির পক্ষ থেকে একজন আইনজীবী লড়েছিলেন, তিনি অভিযোগ করেছেন যে বিচারককে এমন হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি মানে পরবর্তীতে বসতে পারবেন কিনা বিচারকের চেয়ারে সেটা আমরা দেখব, এরকম হুমকি আসছে। হুমকি কথাটি আমি জানি না, বাট আপনার কথা আমি সত্য ধরে নিয়ে কথা বলছি। যদি এটি হয়ে থাকে তাহলে সেটি মিডিয়ায় বলবার আগে ওনার উচিত ছিল বার কাউন্সিলে গিয়ে কমপ্লেইন করা, একটা ফর্মাল পিটিশন লজ করা, ঠিক আছে? সেই কমপ্লেইনটা যদি বার কাউন্সিল
ব্যবস্থা না নিত, তারপরে সে সেই বিষয়ে ক্লিয়ারলি বলতে পারতো যে আমি পিটিশন দিয়েছি, আমি আবেদন করেছি, আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে মানে যদি এরকমই মনে করে থাকে যে পুরো বার একচেটিয়া একদিকে হয়ে গেছে, তারপরেও কিন্তু বিচার চাইতে পারে এবং সেই বিচারে কি ফলাফলটা হলো সেটাও সে জনসমক্ষে প্রচার করতে পারে। কিন্তু তার আগে যদি ভেগ অ্যালিগেশন নিয়ে মিডিয়ার সামনে আসে, তখন কিন্তু পারপাসটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। এক, দুই হলো বহু আইনজীবী আছে যারা না এনসিপি করে, না বিএনপি করে, না আওয়ামী লীগ করে, না জামাত করে, তারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। এরকম নিরপেক্ষ কোনো আইনজীবী যদি এই ধরনের অ্যালিগেশন আনেন, সেটা অনেক বেশি ক্রেডিবল হবে। আমি বলছি না ওনারটা ক্রেডিবল না, আমি জাস্ট বলছি যে দুটো রাইভাল পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক সময় এই যে ট্যাগিং এর মতো অনেক সময় অনেক ঘটনার এক্সাজারেশন হতে পারে। আমি এটাও বলছি না এই ঘটনা এক্সাজারেশন হয়েছে, আমি জাস্ট পসিবিলিটি গুলো বলছি। সেই জায়গায় ভিকটিম যদি এনসিপি হয়, ভিকটিম কিন্তু একজন নিরপেক্ষ লয়ারও হবে। যদি বিএনপি সেরকম আধিপত্যবাদ দেখায়, তাহলে একটা ভিকটিম হবে একজন এনি মানে লয়ার, তাই না? সো আমরা যদি নন পার্টিসান কোনো লয়ারের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন পাই, সেটা অনেক বেশি ক্রেডিবল হবে। তবে অ্যাপ্লিকেশন যে কেউ দিতে পারে, আমিও দিতে পারি, সেটার প্রপার ইনভেস্টিগেশন হয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারটা জরুরি। আপনি প্রশ্ন আমাকে করেছিলেন জামাতের ব্যাপারে। সংস্কারের আগে ভোট হলে ফ্যাসিবাদের, দ্বিতীয় ফ্যাসিবাদের আবির্ভাব হবে বা উত্থান হবে, ফাইন। তো আপনি আসলে সংস্কারটা বলতে কি বোঝাচ্ছেন? সংস্কার বলতে আমি বুঝি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে, ইটস অ্যান অনগোয়িং প্রসেস। আমাদের জীবনের শুরুতে, মানে দেশের জীবনের শুরুতে, সে ৭২ সালে তখনকার সংবিধান ১৭ বার কাটাছেঁড়া করা হয়েছে, ১৬ বার কাটাছেঁড়া করা হয়েছে, এবং সেটা একদিনে হয় নাই, এক মাসে হয় নাই, এক বছরে হয় নাই, ইভেন ১০ বছরেও হয় নাই, ৫০ বছর, ৫৩ বছরে, এই দীর্ঘ সময়। বিকজ নতুন নতুন সিচুয়েশন অ্যারাইজ করবে, আপনাকে তখন দেখতে হবে। ফর এক্সাম্পল ৭২-এ যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কারণ কি ৭২-এ বুঝেছিল যে দলীয় সরকারের অধীনে কি ভয়ানক নির্বাচন হবে? বোঝে নাই, কিন্তু ৭৩-এ গিয়ে বুঝেছিল। ৭৩-এ যে নির্বাচনটা হয়েছিল, যেখানে জাসদ এবং স্বতন্ত্র অল্প কিছু প্রার্থী জয়লাভ করেছে, সেটাকে কিভাবে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে আগের দিন রেডিওতে অলিয়াহাতকে বিজয়ী ঘোষণা করে পরের দিন সেখান থেকে সরে গিয়ে তাহিরউদ্দিন ঠাকুরকে ঘোষণা করা, এগুলো বাংলাদেশ দেখেছে। সো কিছুটা বুঝতে পেরেছে, আচ্ছা দলীয় সরকার অধীনে বোধহয় সুষ্ঠু নির্বাচন হয় না। তারপরে বাংলাদেশ আরও গেছে, বহুদূর গেছে। এর সাথে 10 বছর স্বৈর শাসনের বিরুদ্ধে দুই দলই আন্দোলন করেছে, জামাতে ইসলাম আন্দোলন করেছে। তারপরে আমরা বুঝতে পারলাম আরও বেশি পাকাপোক্তভাবে যে না, একটা ইন্টারিম গভর্নমেন্ট বা একটা অন্তর্বর্তীকালীন সরকার। সো এটা তো একটা অনগোয়িং প্রসেস ভাই। আপনি কোন সংস্কার করে আপনি নিশ্চয়তা দিতে পারবেন যে ফ্যাসিবাদের উত্থান হবে না? এক। দুই হলো, সংবিধানে আপনি সব লিখে ফেললেন, কিন্তু যেই ব্যক্তিটি বা যেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, তারা যদি সেটা না মানে, ধরুন বাক স্বাধীনতার ব্যাপারে আমাদের সংবিধানে গ্যারান্টি বলা আছে, কিছু এক্সেপশন বাদ দিয়ে, কিন্তু বাংলাদেশের বাক স্বাধীনতা 15 বছর কেমন ছিল এটা কি আমরা দেখি নাই? কিংবা ধরুন সংবিধানে কি কোথাও বলা আছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম বৈধ? কোথাও কি বলা আছে যে বিচার, মাদক বা জঙ্গি সন্দেহ হলে আপনি বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারবেন? কোথাও বলা আছে? বরং বলা আছে যে কাউকে বিচার ছাড়া একদিনের জন্য আপনি কোনো রকম ট্রায়াল বা সাজার মধ্যে নিতে পারবেন না, তাই না? তো আপনি সব লিখে ফেললেন, তারপরেও যে দেশটা স্বর্গ হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যদি আপনি মোটা দাগে একটা ভালো নির্বাচন 5 বছর পর পর এনশিওর করতে পারেন, তাহলে যেটা হবে, অলিখিতভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং সেই দলের কর্মী সমর্থকরা একটা বাইন্ডিং এর মধ্যে আসবে যে তাকে জবাব দিতে হবে, প্রতি মুহূর্তে তাকে জবাব দিতে হবে, এবং জবাব যদি সে দিতে না পারে সে ভোটটা পাবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। মাহবুব কামাল ভাই, আপনার কাছে প্রশ্নটা হলো যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী এরকম যেই ন্যারেটিভগুলো ছিল বা যে বয়ানগুলো ছিল, সেগুলো কিন্তু এখনও আছে, যার ফলে হেফাজতে ইসলাম গত মাসেই একটি বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থী বলে কিছু নেই। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন, এবং এই যে
নাহিদ ইসলাম এনসিপি যখন ঘোষণা করেন তখন বাংলাদেশে পাকিস্তান পন্থা, ভারত পন্থা, মার্কিন পন্থা কিছুই থাকবে না, শুধু বাংলাদেশ পন্থা থাকবে বলে আহ্বান জানিয়েছিলেন। সেইখানে তার কিছুদিনের মাথায়, মাস দুয়েকের মাথায় আবার একটা হেফাজতে ইসলামের মতো একটা দলকে বলতে হলো বাংলাদেশ পাকিস্তান পন্থা নাই। বিষয়টাকে আপনি সামগ্রিকভাবে কিভাবে মূল্যায়ন করেন? এগুলি খুব খুব জরুরি, এগুলি এসব আলোচনা। আমার তো মনে হয় যে নির্বাচন, তারপরে যে সমস্ত রিয়েল সংকটগুলো সামনের দিকে, সেগুলির প্রতি আলোচনা। এগুলি শুনেন, বাংলাদেশের কে কি কখন কি বললো না বললো, এগুলি বায়বীয় জিনিস। এগুলি নিয়ে খুব বেশি মাতামাতি করার আমি মনে করি যে খুব প্রফিটেবল। হ্যাঁ, এগুলি বায়বীয়, এগুলি বাতাসে মিলিয়ে যায়, আবার 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 বাতাসে ছাড়া হয়, আবার মিলিয়ে যায়। আমি এগুলির কোনো মেটেরিয়াল কোনো বেসিস দেখি না। হ্যাঁ, কে কখন কি পাকিস্তানপন্থী, ভারতপন্থী, এগুলি কি মানে আছে এইসব নিয়ে তর্ক করার? যেগুলি সলিড জিনিস সেগুলি আলোচনা করেন, তাইলে মনে হয় তাইলে না একটা জায়গায় যাওয়া যাবে। আমি আপনাকে আমার পরবর্তী প্রশ্ন যেটি করতে যাচ্ছিলাম সেটি হলো যে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে নির্বাচনের বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন এবং নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে কি বিলম্ব হচ্ছে কিনা এবং সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়টা কি হবে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করছেন। আমি দেখেন, আমরা ভালো নির্বাচনের আশা করি না, আমি পার্সোনালি আশা করি না। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলছেন ইতিহাসের সেরা নির্বাচন নাকি তিনি করবেন। হ্যাঁ, এটা আমার কাছে এ যাবৎকালের শোনার সবচেয়ে বাজে আশাবাদ। আমি 70 বছর বয়স পর্যন্ত এত বাজে আশাবাদ আমি জীবনে শুনিনি। তার পক্ষে বলা সম্ভব, হি ইজ অলওয়েজ ইন ডিসগাইজ, তিনি সবসময় একটা ছদ্মবেশে থাকেন, তার পক্ষে এটা বলা সম্ভব, এটা আমি মাইন্ড করতেছি না। কথাটা হচ্ছে যে দেখেন, একটা কথা আছে, একটা বিতর্ক আছে, সেটা হচ্ছে যে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়। এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে একটা প্যারাডক্স আছে, সেটা হচ্ছে যে গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হয় না, আবার ভালো নির্বাচন হয় না বলে গণতন্ত্র পাওয়া যায় না। এটা একটা চক্রাবৃত্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা একটা সাইকেল হয়ে গেছে আর কি। এই যেমন ওই কবিতার মতো, ওই যে টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই। মানে টাকা নেই বলে কারখানার চাকা বানানো যাচ্ছে না, আবার কারখানার যেহেতু নাই তাই টাকা হচ্ছে না, ফলে আবার কারখানা নাই। মানে টাকা হইলে কারখানা হবে, কারখানা হইলে আবার টাকা হবে, কিন্তু সেটা না, টাকা নাই কারখানাও নাই, কারখানা নাই যেহেতু টাকা নাই, আবার কারখানা নাই। এটা একটা সাইকেল। তো আমাদের এখানে হয়েছে কি, গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন নাই, ভালো নির্বাচন নাই বলে গণতন্ত্র নেই। এটা একটা সাইকেল হয়ে গেছে। এটা আমি কখনো এটা আশা করি না। দেখেন, চিফ ইলেকশন কমিশনার বলতেছেন যে সরকারের সহযোগিতা লাগবে। কেন এতদিন পরে কেন? আপনি তো প্রথম দিকে বললেন যে আমরা মানে সব কিছু করে ফেলবো, আমরা নিরপেক্ষ, আমরা এইটা আমরা নিজেরা করতেছি, সেলফ ফাংশনিং, অমুক তমুক কত কিছু বলছেন। আজকে এসে বলতেছেন যে কি বলে সরকারের সহযোগিতা লাগবে। কি কারণে? এই মানে এই ইয়েটা কেন, মানে ডিগবাজিটা কেন? দেখেন, এটা বুঝতে হবে। ভালো নির্বাচনে আমি কেন বললাম যে আমি আশাবাদী না, এটা আমি একটু ব্যাখ্যা করি। আমি মোটেও আশাবাদী না, এবং আমি ছদ্মবেশ ধারণ করতে রাজি না ইউনূস সাহেবের মতো। একটা ভালো নির্বাচনের জন্য 5টা মেজর স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, 2 নম্বর হচ্ছে সরকার, 3 নম্বর হচ্ছে রাজনৈতিক দল, 4 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা এবং প্রশাসন, 5 নম্বর হচ্ছে ইলেকটোরেট মানে নির্বাচক মণ্ডলী যারা ভোট দেবে। এই তো 5টা স্টেক হোল্ডার, তাই না? এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার যেটা, সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী, অর্থাৎ যারা ভোট দেবে। এই বাকি 4টা মিলে হচ্ছে 50%, আর নির্বাচক মণ্ডলী একাই 50%। নির্বাচক মণ্ডলী যদি ডেমোক্রেটিক আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করে, তারা যদি মানে জাল ভোট না দিতে চায়, তারা যদি বুথ ক্যাপচার করতে না চায়, তাইলে কিন্তু এই জিনিসগুলোর আর কোনো প্রয়োজনই পড়ে না। নির্বাচন কমিশনের প্রয়োজন পড়ে না, সরকারের প্রয়োজন পড়ে, কি প্রয়োজন পড়ে না। তাহলে নির্বাচক মণ্ডলী যদি 50% হয়, মানে একটা ভালো নির্বাচন করার ক্ষেত্রে 50% শর্ত হয়, তাইলে এগুলি আর তেমন কোনো প্রয়োজন পড়বে না। তা আমাদের নির্বাচক মণ্ডলী কি ওই জায়গায় আছে যে তারা ডেমোক্রেটিক আচরণ করবে?
এই 10 মাসে যে জিনিসগুলো কালচার করা হয়েছে, যে জিনিসগুলো চর্চা করা হয়েছে, যে মব ভায়োলেন্স, যে মব কালচার শুরু হয়েছে, মানে চর্চা করা হয়েছে, আমাদের নির্বাচক মণ্ডলী কি নির্বাচনের দিন ডেমোক্রেটিক আচরণ করবে? যদি না করে, তাইলে একটা নির্বাচন কমিশন তার 5 জন সদস্য তারা কি করতে পারবে আমাকে বলেন। এই যে বিশাল, মানে কি বলো এটা, ভাস্ট অশেন অফ হিউম্যানিটি, বিশাল জনসমুদ্র, 18 কোটি লোকের দেশ, সেইখানে আপনি 5 জন নির্বাচন কমিশনার দিয়ে আপনি ভালো নির্বাচন করতে চাচ্ছেন, কিন্তু আপনার ইলেকটোরেট হয়ে গেছে, আপনার নির্বাচক মণ্ডলী হয়ে গেছে উদ্ধত, আপনার নির্বাচক মণ্ডলী হয়ে গেছে যে কোনোভাবে হোক অপোনেন্টকে পরাস্ত করতে হবে, যে কোনোভাবে হোক জিততে হবে। এটা হয়ে গেছে আমাদের নির্বাচক মণ্ডলী। আমরা কি দেখছি গত এই 10 মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কতজন লোক মারা গেছে, এবং এই অভ্যন্তরীণ 130 জন প্রায়, হ্যাঁ 130 জন প্রায়। আচ্ছা, এই অভ্যন্তরীণ কোন্দলগুলি কেন, কি কারণে? শুধু যে মানে টাকার ভাগাভাগি তো না, এইটা আধিপত্য বিস্তারটা হচ্ছে মেইন। আধিপত্য বিস্তার কেন? যে আমি কিংবা আমার লোক আগামী নির্বাচনে প্রতিনিধি হবে, নমিনেশন পাবে, উনি জিতবে, তারপরে ওনাকে কেন্দ্র করে আমরা একটা বলয় তৈরি করব, তাই তো? এই তো হয়ে গেছে নির্বাচক মণ্ডলী, তাই না? এবং এই নির্বাচক মণ্ডলীকে কে শান্ত করবে? 1। 2 নম্বর হচ্ছে আমাদের যে চিফ অ্যাডভাইজার, উনি তো নির্বিকার একটা লোক, উনি একটা নির্বিকার লোক, উনি তার মধ্যে কোনো মানে সেন্সেশনাল কোনো অর্গান আছে কিনা আমার মানে সন্দেহ আছে। তার সেন্সেশনাল অর্গান অন্য কাজে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আবার যেটা মানে কি প্রয়োজনীয় জায়গাগুলো, সেখানে উনি একেবারে ইনঅ্যাক্টিভ। কোনো জায়গায় উনি ইনঅ্যাক্টিভ, কোনো জায়গায় উনি হাইপার অ্যাক্টিভ। এটা একটা অদ্ভুত চরিত্র রে ভাই। মানে আমরা তো, কিন্তু সরকারের পক্ষে থেকে কি কোনো ধরনের আপনি দেখেন কিনা যে তারা আসলে পার্শিয়াল আচরণ করবেন, তেমন তো কোনো ইঙ্গিত? ইতিমধ্যেই তো এই সরকারকে মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো অনেক আগে থেকেই উঠছে, যে তারা প্রথম তো আমাদের চিফ অ্যাডভাইজার প্রথম বক্তব্য কি ছিল পাওয়ার টেক ওভারের পরে, যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে, আমি আপনার কাছে আবার আসবো। তার আগে রুমিন আপা, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই। যেমনটি বাবু কামাল ভাই বলছিলেন যে আপনাদের অভ্যন্তরীণ কোন্দলে একটু আগেও আজকেও আসলে নরসিংদীতে একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। ছাত্রদলের অপর কর্মী একজন তাকে গুলিবিদ্ধ করেছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। এবং ছাত্রদলের এ নিয়ে সম্ভবত 42 বা 40-এর বেশি ছাত্রদল কর্মী নিহত হয়েছেন, এবং গত 10 মাসে 130 জনের মতো বিএনপি কর্মী নিহত হয়েছে। এই যে আপনি যেটাকে মাহবুব কামাল ভাই উদ্ধত জনগোষ্ঠী বলছে, সেটাকে আপনারা নির্বাচনের সময় নিয়ন্ত্রণ করবেন কিভাবে? দেখুন, এত বড় একটি দল, আপনি যদি এর কর্মী সমর্থক 33% আমরা ধরি, হ্যাঁ, সেটা যেহেতু গত 15 বছর ভোট হয় না, আমি বলতে পারবো না 33% আছে না, সেটা 40-তে গিয়ে ঠেকেছে। যদি আমি 33% ধরি মিনিমাম বিএনপির কর্মী সমর্থক ভোটার সব মিলিয়ে, সেটাও 18 কোটি মানুষের দেশে কত কোটি আসে? 6 কোটির বেশি। এই পর্যায়ে আপনার একটা প্রশ্ন একটু জুড়ে দিই, সেটা হলো যে জামায়াতের যিনি সেক্রেটারি আছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি বলছেন যে চারিদিকে আসলে দাঁড়িপাল্লার একটা জয় জয়কার তৈরি হয়েছে। অপরদিকে এনসিপি নেতা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি বলেছেন যে বিএনপি 50 থেকে 100টার আসন বেশি পাবেন না। সেটি নিয়ে আপনি কিছু বলবেন? না, হাস্যকর মন্তব্য নিয়ে কথা বলার কিছু না। আমি যেটা বলছিলাম যে আপনি যদি 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের দেশে ধরেন, 33% মানে 7 কোটির কাছাকাছি। তো 7 কোটি মানুষের মধ্যে 42 জন মানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। একজন হত্যাকাণ্ডের শিকার হওয়া দুঃখজনক, কিন্তু ক্ষমতায় কি বিএনপি আছে? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তাহলে যদি আইনগত ব্যবস্থা নেওয়া না হতো, তখন আপনি বলতে পারতেন। একটা সমাজ বা একটা দেশ অপরাধ শূন্য হয়ে যাবে, এটা কোথাও হয় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অপরাধ শূন্য না, অপরাধ কম হয়, কিন্তু অপরাধ হয়। আমি বাংলাদেশে একটাও অপরাধ হবে না, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কোনোদিনও মারামারি হবে না, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মানে কোনো রকম কোনো সহিংস ঘটনা কখনো ঘটবে না, এই গ্যারান্টি ভাই আমি কোনোদিন দিতে পারবো না আপনাদেরকে, কোনোদিন আমি দিতে পারবো না। আমি আমার রাজনীতির জীবনে আমি দেখেছি, ইভেন আপনি চিন্তা করে দেখেন, সেই মানে 50s 60s-এ যখন পাকিস্তান আমল ছিল, তখনও তো রাজনৈতিক সমাবেশে গোলমাল হয়েছে। এটা তো নতুন কিছু না। হ্যাঁ, আমার বাবার কাছ থেকেও আমি ওই গল্প শুনেছি, এবং অভ্যন্তরীণ কোন্দলও হয়েছে, তাই না? পার্লামেন্টে মারামারি হয়,
পার্লামেন্টে চেয়ার ছোড়াছুড়ি হয়, বহু সভ্য দেশে হয়। সুতরাং কোন দল জিরো হবে, কোন রকম সহিংসতা হবে না, কোন রকম মারামারি, এটা হতে পারে না। কিন্তু আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন দলগতভাবে, যেটা আমরা করছি, এটা সরকার জবাব দেখ, নির্বাচন কমিশন জবাব দেখ, পুলিশ জবাব দেখ। তারা তো সরকারের অধীনে, তারা তো বেতনভুক্ত, তারা তো ওয়াদাবদ্ধ, তারা তো শপথবদ্ধ, তারা জবাব দেখ। এটা জবাব তো আমি দায়িত্ব নেব না, এই জবাব তো বিএনপি দায়িত্ব নেবে না। বিএনপি কেন দায়িত্ব নেবে? বিএনপি তো বুথ দখল হবে কিনা সেগুলো তো আসলে জবাব দিতেই পারে। বুথ দখল হবে না, কারণ আমি বিশ্বাস করি মোটামুটি সুষ্ঠু নির্বাচনও যদি হয়, মোটামুটি বিএনপি অ্যালার্মিংলি বেশি সিট পাবে। মানে যেটা অনেকের মধ্যে ভয় তৈরি করতে পারে যে এত ওভারওয়েলমিং মেজরিটি। এবং এটা নিয়ে আমি আপনাকে এটুকু বলতে পারি, বিএনপির মানে হাই কমান্ড এবং ডিসিশন মেকিং বডি যারা আছেন তারাও এই ব্যাপারে ওয়েল অ্যাওয়্যার অফ, যে এত ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে বিরোধী দলের অবস্থা কি হবে, কারা থাকবে বিরোধী দল। এটা এখন বাংলাদেশের মানুষের মূল চিন্তা, বিরোধী দলে কে যাবে। আমার মনে হয় জামাত বা এনসিপি যদি নিজেদের মধ্যে ওইটা ফয়সালা করে যে তাদের মধ্যে কে যাবে, মানে 20টা সিট না 15টা সিট বিরোধী দল হবে, বেটার তারা সেটা নিয়ে আলোচনা করবে। অসংখ্য ধন্যবাদ। রুমিন ফারহান আপা বলছেন অ্যালার্মিংলি বিএনপি আসলে মেজরিটি পাবে, আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন এবং আপনার আগের যেটা বলছিলেন সেটা কন্টিনিউ করবেন? আগেরটা শেষ করি। সেটা হলো যে এখনকার চিফ ইলেকশন কমিশনার, আপনি কিন্তু খেয়াল রাখেন গত 3টা প্রহসনের নির্বাচনের যারা চিফ ইলেকশন কমিশনার ছিল এবং অন্যান্য কমিশনার ছিলেন তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছে। একটু খেয়াল রাখেন এবং নির্বাচনটা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করে। তা না হলে আপনারও কিন্তু এই পরিণতি হবে, 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক।